আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য তৈরি পোশাক খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী নিশা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, সদ্য আসলে আমরা অবশ্যই, যেহেতু আমরা বলছি যে ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব, কিন্তু তার আগে হচ্ছে এই যে গত দুদিন যে ভূমিকম্পের একটা হচ্ছে আতঙ্ক ছিল সাধারণ মানুষের মধ্যে। গত পরশুদিনের ভূমিকম্পটা তো ভয়াবহ আকার ছিল এবং গতকালকেও দুবার ভূমিকম্প হয়েছে। তো আমি প্রথমেই জানতে চাইবো যে আসলে এই যে আপনাদের যে গার্মেন্টস সেক্টরটা যেহেতু আমাদের বড় একটা, আমাদের জিডিপিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই সেক্টরটা, তো এই সেক্টরে যারা কর্মী আছেন তাদের নিরাপত্তা বিষয়টাও হচ্ছে আমাদের দেখতে হয়, মানে এটা একটা বিবেচনার বিষয় যেহেতু আমাদের জিডিপিতে বড় একটা অবদান রাখে। তো তাদের আসলে এই যে ভূমিকম্প আতঙ্কটা তারা কিভাবে কাটিয়ে উঠতে পারে এবং আপনাদের যে হচ্ছে ক্রাইটেরিয়া বিল্ডিং ডেভেলপমেন্ট, মানে এটা আসলে কতটা ঝুঁকিমুক্ত মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু রানা প্লাজা ওয়াজ এ ওয়েক আপ কল ফর আরএমজি সেক্টর। তো রানা প্লাজার পরে কিন্তু আমাদের দেশে যে স্ট্রাকচারাল রিফর্মটা হয়েছে ওটা কিন্তু আমাদের দেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যেটা আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি যে ওয়ার্ল্ডের টপ 7 ফ্যাক্টরিজ আমাদের দেশে অবস্থিত। তো ওই কমপ্লায়েন্সের জায়গা থেকে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে ওগুলোর স্ট্রাকচারাল ব্যাপারটা খুবই ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও আর্থকোয়েক একটা ন্যাচারাল ডিজাস্টার থেকেই যায়, এটা থেকেই যায়, এই আতঙ্কটা, এই ভয়টা। আমাদের ফ্যাক্টরিগুলোতে কিন্তু আমরা প্রতিনিয়ত ওয়ার্কারদেরকে লাইক অ্যাসেম্বলি করাই, যে ফায়ার অ্যালার্ম বাজাই, যে কিভাবে এরকম কিছু অ্যালার্ম যখন হবে তখন তারা এক্সিট ওয়ে দিয়ে কিভাবে শান্তি মতো বের হয়ে যেতে পারবে। আচ্ছা, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি যে আপনার এমপ্লয়ীদের যারা কর্মী আছেন ওনাদের কি সেভাবে ট্রেন আপ করা হয়? আমরা বেশিরভাগ সময় দেখি যে ভূমিকম্প আতঙ্ক বা আগুন বা অন্যান্য বিষয়গুলো যখন থাকে তখন ওনারা হুড়মুড় করে হচ্ছে নিচে নেমে আসে এবং যেভাবে আহতের সংখ্যাটা হচ্ছে আসলে ওই কারণেই বেশি বাড়ে এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেমও হয়। মানে এইভাবে কি ওদেরকে ওভাবে কোনো ট্রেন আপ করা হয়? অবশ্যই, যখন আমরা র্যাপিড সার্টিফিকেট নিতে যাই বা যেমন বিএসসিআই থেকে যেমন অ্যাকর্ড, তো ওই সংস্থাগুলো কি করে কিন্তু এরকম বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে। বা আমরা দেখা যায় প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরিগুলোতে সপ্তাহভিত্তিক বা 15 দিন অন্তর অন্তর কিন্তু যে এরকম যখন সিচুয়েশন হবে তখন কিভাবে ওয়ার্কারগুলো বের হয়ে যেতে পারবে, এটার ব্যাপারে মোটামুটিভাবে সতর্কতার সাথে যথেষ্ট ট্রেনিং করানো হয়। কিন্তু তারপরেও এতগুলো লোক যখন এই ভূমিকম্পর মতো একটা আতঙ্ক আসে তখন প্যানিকটা হয়তো মেইনটেইন করতে পারে না। জি প্যানিকটা মানে প্যানিক অ্যাটাকের মতো একটা হয়ে যায়, এটা আসলে তেমন কিছু করার থাকে না। বাট আলহামদুলিল্লাহ বলবো যে আমাদের জায়গা থেকে আমরা যারা গার্মেন্টসে আছি তাদের আসলে এগুলি করা ছাড়া কোনো বিকল্প নাই, কারণ সেফটি এখন ফরমোস্ট ক্রাইটেরিয়া। জি, আপনি একটু আগে বলছিলেন যে আপনি আপনার এই কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালনের সাথে সাথে বিজিএমইতে একটা ভালো দায়িত্ব পালন করছেন। তো সেখানে আসলে আপনারা এই বিষয়গুলো অবশ্যই বোধ হয় কর্মীদের যে ঝুঁকির বিষয়টা, নিরাপত্তার বিষয়টা অবশ্যই আপনাদের ভাবনার বিষয় থাকে। আমরা আসলে একটু অন্য প্রসঙ্গে আসব। এই যে সদ্য যে শ্রম আইন সংশোধন 2025 নিয়ে একটা গেজেট প্রকাশ করা হয়েছে এবং এই পরিবর্তনের শঙ্কা দেখছেন ব্যবসায়ী নেতারা এবং মালিকপক্ষ তারাও বলছেন যে এটা আসলে শঙ্কার একটা বিষয়, যেখানে এ বিষয়ে বিজিএমই এর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা বলা হয়েছে, মানে আপনি জানেন হয়তো নিশ্চয়ই। তো আসলে এটা আসলে কতটা শঙ্কার মনে হচ্ছে? আসলে কি সংশোধনটা শঙ্কার বিষয়? সংশোধনটা আসলে আমার মতে যেটা হয়েছে, দেখেন, ওয়ার্কারের সেফটি বা বেসিক নিডসটা ইনশিওর করা প্রতিটা মালিকের একটা ফরজ দায়িত্ব। আমরা যদি ওয়ার্কারদেরকে বেনিফিট প্রপারলি না দিতে পারি আমাদের মূল জায়গাটা কিন্তু ঠিক থাকবে না, আমরা বিজনেসটা বহুদূর রান করতে পারবো না। একটা কোম্পানি বা একটা ফ্যাক্টরি ওঠার জন্য উইন উইন সিচুয়েশন উভয় পক্ষের থাকতে হয়। আমাদের ওয়ার্কার বেনিফিটেড হবে, আমরা বেনিফিটেড হব। বাট আমাদের যে সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি একটার পর একটা ধাক্কার মধ্য দিয়ে, এর মাঝখানে একটু স্টেবল হতে না হতেই নতুন করে আবার এরকম যে একটা সংশোধনী আইন, কিছু কিছু জায়গা ভালো, বাট কিছু কিছু জায়গা এমনভাবে দেওয়া হয়েছে যে আমার ব্যক্তিগত ধারণা যে আমরা বন্দুকটা থার্ড পার্টির হাতে তুলে দিচ্ছি শুট করার জন্য। আচ্ছা, লাইক আমরা যে কম্পিটিশনের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু 2024 সালে অলরেডি একবার বেতন বাড়লো, তারপর
ডিসেম্বর নাগাদ এসে আবার ইনক্রিমেন্ট বাড়লো 5% থেকে 9%। তো সব কিছু মিলে আমাদের এখানে কিন্তু সাইকেলটা ঘুরে এরকম না যে আমি আজকে প্রাইস চাইলাম বা আমাকে আজকে দিয়ে দিবে। আমার ওই সেলস কন্ট্রাক্টটা এনে পারফর্ম করতে করতে লিটারালি 4 মাস পেমেন্ট আনতে আনতে চলে যায়। তো এর মাঝখানে যখন হুটহাট এরকম ডিসিশনে আসে, এগুলো আমাদের জন্য অ্যাবজর্ব করা একটু কঠিন হয়ে যায়। আর তারপর হলো যে এই ইনক্রিমেন্ট, যে কালো তালিকাভুক্তকরণ, যেটা যে যেমন দেখা যায় আমরা মালিকরা কিন্তু খুব সহজে একটা ওয়ার্কারকে কালো তালিকাভুক্তকরণ করি না, ঠিক আছে, এটা ঠিক আছে, বাট ওই কিছু যে আইন এসেছে লাইক 3 বছর পর পর ইনক্রিমেন্ট, এটা আসলে একটা ডেডলি সিদ্ধান্ত। আর ইউনিয়নের যে ব্যাপারটা, যে এতগুলো ইউনিয়ন যদি হয় তাহলে দেখা যাবে প্রোডাকশনে ওই মনোযোগটা হচ্ছে না। আমি আপনার এই বিষয়টাতে একটু পরে আসবো। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আসলে যখন কর্মীরা স্যাটিসফাইড হবে তখনই একটা কোম্পানি রান করবে, এবং একটা কোম্পানি রান করলে সেটা আমাদের পুরো সেক্টরটা রান করবে, যেহেতু এই সেক্টরটা জিডিপিতে বড় একটা ভূমিকা রাখছে। কিন্তু তারপরে যে বিভিন্ন সময় যে বকেয়া বেতনের দাবিতে, বেতন বোনাস এগুলোর দাবিতে আসলে কেন শ্রমিকদের কেন রাস্তায় নামতে হয়, কেন? জি, এটা কেন শ্রমিকদের জন্য রাস্তায় নামতে হয়, কারণ যখন একটা শ্রমিক নামে তখন হয়ে যায় 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 12,500 টাকা যেহেতু ন্যূনতম স্যালারি। কিন্তু একটা মালিকের জন্য যখন হয়ে দাঁড়ায় তখন এটা কোটি কোটি টাকা হয়ে দাঁড়ায়। তো অনেক সময় যেটা হয় যে আমাদের ফ্যাক্টরিগুলো, যেমন ইদানিংকালে অনেক ফ্যাক্টরিগুলো কিন্তু তার ক্যাপাসিটির 40% প্রোডাকশানে আছে, 50% আছে, 60% আছে, তখন তার বেতনটাই ঠিক মতো উঠছে না। তো সে ধরে নিয়োগে দিয়েছে, এখন ওয়ার্কার ছাঁটাই করতে পারছে না, বা 3 মাসের মধ্যে অর্ডার আসবে, এই আশা বলে কিন্তু কোম্পানিটা বন্ধও করতে পারতেছে না। এখানে আমরা যখন প্রফিট মার্জিন গুনি আমরা হয়তো ম্যাক্সিমাম 5% প্রফিট করতে পারি, কিন্তু যখন আমাদের 1 মাস বসায় বেতন দিতে হয় তখন আমাদের 100% কিন্তু চলে যায়। জি, তো ওই জায়গাটা থেকে এখনো আমাদের ফিনান্সিয়ালি আমরা ওইভাবে স্টেবল হইতে পারি নাই যে আমরা বসায় 3-4 মাস একটা কোম্পানি চালাইতে পারবো। আচ্ছা, সেখানে বসায়া 3-4 মাস যেটা বলছেন যে আসলে এটা বসিয়ে রাখার বিষয় না, এখানে কিন্তু একজন শ্রমিকের হচ্ছে আপনার ওই লিমিটেড টাকা দিয়ে তার সংসার চলছে, তার ছেলেমেয়ের স্কুল যাচ্ছে, ওভারঅল পুরো বিষয়টাকে কিন্তু তাকে দেখতে হচ্ছে, ঠিক আছে। সেখানে তো আপনারা তাদেরকে বসিয়ে রাখছেন না, তারা আসলে আপনাদের তারা কাজ করছেন, পারিশ্রমিক নিচ্ছেন, কিন্তু মাস শেষে পারিশ্রমিকটা কেন মানে আসলে ওভাবে পাচ্ছে না কেন? দেখেন, মাস শেষে পারিশ্রমিক দেওয়াটা আমাদের সবচাইতে গুরুত্বের জায়গাটা প্রতিটা মালিকের কিন্তু থাকে ওয়ার্কার বেতনটা ক্লিয়ার করা অন টাইমে। কিন্তু এই জায়গায় আমি বলবো না ইচ্ছাকৃত গুটি কয়েকজন থাকতে পারে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা খুব একটা রাস্টি রোডের মধ্য দিয়ে সবসময় যাই। যেমন ফিউচার ইজ আনসার্টেন, কিন্তু আমাদের আনসার্টেনিটিটা একটু বেশি আমাদের দেশে। আমরা যারা ব্যবসা করি 40 ইয়ার্সের উপর একটা ট্রেড, কিন্তু এটার মধ্যে এখনো কিন্তু ওই স্বস্তির নিঃশ্বাসটা আমরা হয়তো ফেলতে পারি নাই। তো এইটার পিছনে আমরা যে ইচ্ছাকৃতভাবে সবসময় শ্রমিকদের বেতন না দিয়ে থাকি তা না, ওই যেটা বললাম যে একটার পর একটা ফোর্স এখানে কাজ করে যাচ্ছে। আমরা ধরেন চিন্তা করছি যে আমি আগামী 1 মাস এইভাবে চলবো, এর মাঝখানে ইউএসএ ট্যারিফ আসে, ইউএসএ ট্যারিফ এসে আমার অর্ডার কমে যায়। তারপর যেমন ধরেন আমার ন্যাশনাল কিছু ক্রাইটেরিয়া থাকে যে আমি ওই ফুল ফেজে, যেমন ইদানিংকালের যে সিচুয়েশনটা হচ্ছে যে ইলেকশন সামনে দেখে আমরা আমাদের ফুল ফেজের অর্ডারগুলো পাচ্ছি না। জি, তো আমি আপনার এই জায়গাগুলো নিয়ে কথা বলবো, যে আপনি ইউএস ট্যারিফ নিয়ে কথা বলছিলেন, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশার সঙ্গে। আমরা আবার তার সঙ্গে ফিরছি আলোচনায়। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং আপনি বলছিলেন যে আসলে বিভিন্ন সময় দেখা যায় যে ট্রাম্প ট্যারিফের কারণে হয়তো আমাদের অর্ডারটা কমে যায়। কিন্তু আমি যদি এখানে একটা সার্ভে, কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। গত 9 মাসের একটা চিত্র আমার কাছে আছে। গত 9 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে $53 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তো সেখানে প্রথম অবস্থানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থানে ভিয়েতনাম রয়েছে, $11.55 বিলিয়ন তৈরি পোশাক তারা রপ্তানি করেছে। কিন্তু সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের অবস্থানও কিন্তু খুব একটা খারাপ নেই, বেশ ভালো একটা অবস্থানে আছে। আমি যদি একটু বাংলাদেশের অবস্থানটা বলি, $5.62 বিলিয়ন পোশাক আমরা রপ্তানি করেছি। সেখানে ট্রাম্প ট্যারিফের পরেও বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 19.82%।
নিঃসন্দেহে এটা একটা আশার ব্যাপার এবং ভালো একটা বিষয়। তো সেখানে আমাদের তো তারপরে প্রবৃদ্ধি হচ্ছে। আর আরেকটা বিষয় যে আমাদের উপরে যে দুটি দেশ আছে ভিয়েতনাম এবং চীন, আমরা তাদেরকে টপকে কিভাবে এই জায়গাটা হচ্ছে করে নিতে পারি? আচ্ছা, ট্রাম্প ট্যারিফের ইস্যুতে আসলে ট্রাম্প ট্যারিফ যে দিয়েছে নট অনলি ইন বাংলাদেশ, সারা বিশ্বেই দিয়েছে। তো এটা দেওয়ার পরে কিন্তু আমরা খুব খারাপ যে অবস্থায় আছি তা না। আমার মনে হয় যে কম্পিটিটিভনেসের জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো জায়গায় আছি, কিন্তু নেগোসিয়েশনটা চালিয়ে রাখতে হবে। বাট এছাড়া এই ট্যারিফ ইস্যুর কারণে কনজিউমার যারা আছে তাদের ক্রয় ক্ষমতাটা একটু কমে গেছে, কারণ আলটিমেটলি কিন্তু প্রোডাক্টের প্রাইসটা বেড়ে গেছে। তো যারা হয়তো আগে হয়তো 3টা পোশাক কিন্তু এখন কিন্তু তারা ওইটা কমিয়ে নিয়ে আসতেছে, এই জন্য কিন্তু অর্ডার ফ্লোটা একটু কম। আর প্রবৃদ্ধি আসলে যেটাই বলেন না কেন, কিন্তু আমাদের কিন্তু আমরা এখন একটু নেগেটিভ গ্রোথে আছি। আমাদের যে পরিমাণ অর্ডার আসার কথা ছিল ওই পরিমাণ অর্ডারও নেই, আর যে পরিমাণ এক্সপোর্ট হওয়ার কথা ছিল এর থেকে আমরা একটু পিছিয়ে আছি। আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আমরা কিন্তু ভারতের থেকেও ভালো অবস্থানে আছি, কারণ ভারতের ট্যারিফটা কিন্তু অনেক বেশি আমাদের থেকে। হ্যাঁ জি, অনেক বেশি। বাট ভারত আসলে এমন একটা জায়গায় আছে যে বাংলাদেশ তো সেকেন্ড পজিশনে আছে, চায়না আমাদের যে ফার্স্ট পজিশনে, বাট ফার্স্ট আর সেকেন্ডের মানে গ্যাপটা খুব বেশি। তো ভারত ফোকাস করে আছে যে ভারতে গার্মেন্টসটা আরও কীভাবে পরিব্যাপ্ত করা যায়। যে আমাদের এখানে যদি একটু কমে, ভারত কিন্তু খুব ভালোভাবে তাদের গার্মেন্টসটা আরও সেট আপ করে নেবে, কারণ ওদের যে গভর্নমেন্ট পলিসি আছে, ওরা $1 ট্রিলিয়ন মতো এখানে ইনভেস্ট করতে যাচ্ছে। ওরা গুজরাটে ইপিজেড করতেছে, লাইক ওইখানে লুকারেটিভ যে অফারগুলো দিচ্ছে যে 6,000 রুপি পর্যন্ত ওয়ার্কার স্যালারি গভর্নমেন্ট পে করবে কিছু জায়গায় যদি ফ্যাক্টরি স্থাপন করা হয়। আমরা চাচ্ছি যে আমাদের যেই স্ট্রাকচারাল রিফর্ম হয়েছে, আমাদের যেই ওয়ার্কার ফ্যাসিলিটিস আছে, আমাদের যে এফিসিয়েন্সি আছে, এইটা দিয়ে বিশ্বের বাজারে আমাদের অবস্থানটা ধরে রেখে আরও উন্নত একটা পজিশনে যাওয়া, এই জায়গায় অন্য কাউকে আর না ঢুকতে যেন দিতে পারি আমরা। তো নিঃসন্দেহে আমরা ভালো করছি, কিন্তু কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। এই কষ্টগুলো আরেকটু যখন মিটিগেট হবে তখন আমরা আরেকটু ভালো পর্যায়ে যেতে পারব। আপনাকে মনে হচ্ছে ভারত আসলে আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে? অবশ্যই, অবশ্যই। ভারত এখনই আমাদের প্রতিদ্বন্দ্বিতার জায়গায় আছে। আর সামনে যেমন ধরেন আমরা এটা থেকে যতটুকু পিছাবো, আমাদের কম্পিটিশনের জায়গা থেকে পার্শ্ববর্তী দেশগুলো তত বেশি বেনিফিট। সেই প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এগিয়ে থাকার পসিবিলিটিটা কতটুকু? আলহামদুলিল্লাহ আমি মনে করি এখনো অনেক। জি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যুক্তরাষ্ট্রের পরে ইউরোপের বাজারটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজার আরএমজি সেক্টরের জন্য, এবং ভারতের হচ্ছে ট্রাম্প ট্যারিফের হাই ট্যারিফের পরে কিন্তু ভারত কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দিকে ঝুঁকছে। তো সেক্ষেত্রে কি আমরা পিছিয়ে পড়বো কিনা? আমরা পিছিয়ে পড়ার ব্যাপারটা আসলে আমরা যদি আমাদের জায়গাটা ধরে রাখতে পারি, ওই যে প্রথমেই বললাম যে আমরা যদি একটা বায়ার যখন একটা ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করে, যখন সে সেট হয়ে যায় নির্বিঘ্নে, যখন সে অন টাইম কোয়ালিটিফুল শিপমেন্ট পায়, তখন কিন্তু সে ওই জায়গাটা থেকে সরতে চায় না। আচ্ছা। কিন্তু এই জায়গা থেকে যখন ধরেন আমরা অন টাইম কোয়ালিটিফুল বা অন টাইম শিপমেন্টটা দিতে পারি না, ধরেন আজকে হরতাল বা আজকে গাড়ি বন্ধ, আমি দিতে পারছি না, আজকে এই কার্গোতে যেমন আমাদের মালামাল পড়ে যাচ্ছে, এসএমএস স্যাম্পল পড়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু অন টাইম শিপমেন্টটা দিতে পারছি না। আমাদের ব্যাক টু ব্যাক ওপেন করতে অনেক সময় দেরি হয়ে যাচ্ছে ব্যাংকিং বিভিন্ন ইস্যুর কারণে, তো তখন আমরা কিন্তু অন টাইম শিপমেন্টটা দিতে পারছি না। ফ্যাক্টরি একদিন ক্লোজার মানে আলটিমেটলি ওইটা আমার শিপমেন্টে গিয়ে 1 সপ্তাহ আঘাত করে। আচ্ছা আচ্ছা। তো এই টোটাল সাপ্লাই চেইনটা মেনটেন করে যদি আমরা অন টাইম শিপমেন্ট দিতে পারি, বায়ারকে আমরা নিশ্চিন্তে ওই জায়গাটা ইনশিওর করতে পারি, তাহলে কিন্তু বায়ার আমাদের দেশ থেকে যাবে না। আমরা একটু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলে চলে এসেছি, আমরা একটু অন্য পর্যায়ে চলে যেতে, অন্য প্রসঙ্গে আমি যাচ্ছি। আমরা যেমনটা জানি যে বেক্সিমকো গ্রুপের 15টি প্রতিষ্ঠান নতুন করে আবার হচ্ছে ওপেন হতে যাচ্ছে। এটা নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ এবং এটা আমাদের জিডিপির জন্য একটা বড় ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের কি কি চ্যালেঞ্জ হতে পারে, মানে আমরা ব্যাংকিং সেক্টরে কোনো চ্যালেঞ্জ ফেস করব কিনা, ব্যাংকিং সেক্টর লোন বা অন্যান্য বিষয়গুলোতে কোনো চ্যালেঞ্জ ফেস করব কিনা? দেখেন, বেক্সিমকোর যে 15টা প্রতিষ্ঠান রিওপেন হচ্ছে, এটা খুবই সাধুবাদ জানাই, কারণ আলটিমেটলি এর মধ্য দিয়ে কিন্তু মোটামুটিভাবে আবার 25,000 লোকের কর্মসংস্থান নিয়োগ হবে। তো জাস্ট 25,000 লোক না, এখানে 25,000 ফ্যামিলি, আর সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিন্তু অনেক আমাদের গার্মেন্টস ট্রেডে লাইক সুতা বুতামের ফ্যাক্টরি, ট্রান্সপোর্ট, সিএনএফ, এগুলো অনেক ফোর্স কাজ করে। তো এটার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার মধ্য দিয়ে আমাদের নতুন আবার একটা যাত্রা শুরু হবে। যে দেখেন, বেক্সিমকোর মতো একটা ফ্যাক্টরি বা একটা কোম্পানি কিন্তু রাতারাতি গড়ে তোলা সম্ভব না। এরকম একটা কোম্পানি
করতে এখন থেকেও যদি কেউ শুরু করে তার হয়তো 15-20 বছর লেগে যাবে। আমি আরেকটু ইন্টারাপ্ট করি যে এই একই সাথে কিন্তু নাসা গ্রুপের কোম্পানিগুলো হচ্ছে ওপেন হতে যাচ্ছে, রিওপেন হতে যাচ্ছে। তো এগুলো নিঃসন্দেহে খুব ভালো একটা উদ্যোগ, কারণ আমি মনে করি ধরেন বেক্সিমকো বা নাসাতে যে বায়ারগুলো কাজ করাতো বা যে আমাদের অর্থনীতিতে যেভাবে তারা কন্ট্রিবিউট করতো, এটা কিন্তু 9 মাসের মধ্যে কি হয়েছে, বায়ারটা অন্যত্র চলে গিয়েছে যে আমি এই অর্ডারটা কোথায় প্লেস করব। রাতারাতি বেক্সিমকো বা নাসার মতো স্ট্রাকচার কিন্তু আমরাও ইমিডিয়েটলি বায়ারকে দিতে পারি নাই আমাদের দেশ থেকে। তো সে আবার ওইখান থেকে ঘুরে আনাটা তাকে একটু কষ্টসাধ্য হবে, কিন্তু আলটিমেটলি আবার আসবে। আমার বিশ্বাস যে আমরা আমাদের ওয়ার্কারদের ওই ইফিসিয়েন্সি আছে, আমরা মালিকরা খুব আন্তরিক ওই ক্ষেত্রে, তো আমরা আবার আনতে পারবো আমাদের দেশে। বিজিএমইএ কাজ করছে, গভর্নমেন্টও উদ্যোগী হয়েছে যে কিভাবে রিওপেন করা যায়। আর এটার পাশাপাশি ব্যাংক কিছু হলেও তো পাবে, লাইক অগ্রণী ব্যাংকেরই যে ঋণটা আছে 23,000 কোটি টাকার মতো, এটা কিন্তু ফ্যাক্টরি যদি বন্ধ থাকে সে 1 টাকাও পাবে না। আচ্ছা, এটা কিন্তু অনাদায়ী পাওনা হয়ে যাবে। তো ওইখান থেকে যদি না হয়ে সে এখন এই সুদমুক্ত একটা অ্যাকাউন্টে ব্লক করে 23,000 কোটি টাকা, যে ফ্যাক্টরিটাকে ওপেন রাখি, কর্মসংস্থানের ব্যবস্থা হোক, পাশাপাশি যতটুকু সম্ভব হয় ঋণটা আদায় করতে থাকুক, সেটা সহজ প্রসেস হোক, সহজ প্রসেসের মধ্য দিয়ে। আচ্ছা, যে একটা কোম্পানিকে যদি তার নগদ ফ্লোটা কেমন ওইটার উপর ভিত্তি করে ইএমআই নির্ধারণ করা হয়, তখন কিন্তু ওই কোম্পানিটা কিস্তি দিতে সক্ষম হবে। কিন্তু একটা কোম্পানির উপর যখন চাপায় দেওয়া হবে যে তোমার কিস্তি এত টাকা দিতে হবে, তখন গিয়ে তার হয়তো ওয়ার্কার বেনিফিট সে ঠিক মতো দিতে পারবে না, সে ফ্যাক্টরি রানিং রাখতে পারবে না, 1 মাস কিস্তি দিয়ে আরেক মাস কিস্তি দিতে পারবে না, তখন অনিচ্ছাকৃতভাবেই কিন্তু ঋণ খেলাপিতে সে পরিণত হবে। এখন 23,000 কোটি টাকা ধরেন ঋণ হয়ে গেছে, কিন্তু যেটা এখান থেকে সম্ভব না ওইরকম একটা ডিজিট এখানে বসিয়ে আসলে লাভ নেই। যেটা আসলে প্র্যাকটিক্যালি দেওয়া সম্ভব ওইরকম ভাবে যে পলিসিগুলো এখন করা হচ্ছে, এটার জন্য আমি খুবই সাধুবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সময় স্বল্পতার জন্য হয়তো অনেক কিছু জানা হয়নি। তো আসলে আমরা আশা করব যে মালিক শ্রমিক সম্পর্কগুলো এবং সহজ হোক, বন্ধুত্বপূর্ণ হোক, এবং তারাও যাতে হচ্ছে সহজভাবে কাজগুলো করতে পারে, এবং সরকারও হোক সেরকমই। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য, তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশা। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।